আমরা অধ্যায়ের মধ্যে পড়তেছি তরল পদার্থের অভ্যন্তরে চাপ। এর পার্ট 3 তে অলরেডি আছি, অর্থাৎ তরল পদার্থের অভ্যন্তরে চাপ এখন আমরা হিসাব করব। দেখো আমার পাশে এটা একটা সিলিন্ডার শেপের বালতি। আমরা ওয়াশরুমে বালতি ব্যবহার করি, এই বালতি বিষয়টার সাথে আমরা খুব বেশি পরিচিত। এমনই একটা সিলিন্ডার শেপের বালতি, এটাকে আমরা স্বচ্ছভাবে দেখার চেষ্টা করতেছি। এই বালতিটা সম্পূর্ণ আপাতত আমাদের জন্য যে কোনো তরল দ্বারা পূর্ণ থাকতে পারে, যে কোনো তরল। আপাতত আমরা ধরে নিচ্ছি এটা পানি দ্বারা পূর্ণ। তাহলে এই তরলের ঘনত্ব কত? রো, রো অফ ওয়াটার। এটা ফিক্স করে ধরে রাখলাম, আপাতত ধরে রাখছি আপাততর জন্য। এক বালতি পানি এভাবে নিয়ে এমন একটা সিলিন্ডার শেপের বস্তু, এটা সিলিন্ডার না সরি, আয়তাকার শেপের বস্তু, আয়তাকার ঘনবস্তু। আমরা এক বালতি পানি নিলাম, তারপর আয়তাকার একটা ঘনবস্তুকে এই পানির মধ্যে এইরকম একটা অবস্থানে ডুবাই রাখছি। তাহলে এই তরল পদার্থের অভ্যন্তরে এই বস্তুটা নিমজ্জিত অবস্থায় আছে। এই পদার্থবিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকে বলা হবে পাত্রে তরলের অভ্যন্তরে। পাত্রের তরলের অভ্যন্তরে একটা বস্তু নিমজ্জিত অবস্থায় আছে। এই সার্কামস্টেন্সেসে কয়েকটা বিষয় খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখানে দুইটা তল আছে, উপরে পি এবং কিউ, পি কিউ একটা তল আছে, নিচে আর এস একটা তল আছে। পি কিউ একটা তল, আর এস একটা তল। আমরা যে পাত্রটা নিয়েছি আপাতত এই পাত্রের উপরের যে প্রান্ত, এই প্রান্তটা স্টপ মানে লক করা অবস্থায় আছে, এটা বন্ধ করা অবস্থায় আছে। এটা যদি বন্ধ করা অবস্থায় থাকে, এই পি কিউ তল বরাবর এই যে তরল, এই তরল চাপ প্রয়োগ করবে কি করবে না? তরলের কিন্তু হাত পা নাই যে এটা একটা পেন, আমি এখানে এইভাবে আঙ্গুলে চাপ প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করতেছি এইভাবে, তাহলে এটা আমি পারতেছি। কিন্তু তরলের তো এইভাবে করে প্রেসার ক্রিয়েট করা সম্ভব না, বল প্রয়োগ করা সম্ভব না। আমরা যদি কোনো চেয়ারে বসি তখন আমাদের ওজন বলটা চেয়ার বরাবর নিচের দিকে ক্রিয়াশীল হয়। ঠিক সিমিলার ওয়েতে এই বরাবর যে তরলটুকু আছে সেই তরলটুকু এই পিকিউ তলে লম্বভাবে বল প্রয়োগ করে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। কিভাবে? লম্বভাবে, আদারওয়াইজ তো প্রেসার হবে না। কারণ চাপের ডেফিনিশন হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ, লম্বভাবে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এখানে পিকিউ তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। তাহলে পিকিউ তল বরাবর, এই পিকিউ তল বরাবর যে তরল আছে, এই পিকিউ তল বরাবর লম্বভাবে যে তরলের যে অংশটুকু আছে, একটু খেয়াল করে ভালোভাবে এটা অবজার্ভ করার চেষ্টা করো। এই বরাবর লম্বভাবে যে তরলটুকু আছে সেই তরলটুকু এখানে বল প্রয়োগ করছে। তাহলে লম্বভাবে যে তরলটুকু আছে, এই বরাবর লম্বভাবে যে বলটুকু আছে, তরলটুকু আছে, এই তরলটা এই পিকিউ তলের উপর বল প্রয়োগ করছে। তাহলে এই তরল পিকিউ তলের উপর কিভাবে বল প্রয়োগ করছে? এই তরল পিকিউ তলের উপর ওজন বল প্রয়োগ করছে। এই তরলের যে ওজন, এই যে অংশটুকু, এই তরলের যে ওজন, সেই ওজন বল এখানে পিকিউ তলের উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে এই ওজন বল এই পিকিউ তলের উপর লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। এই পিকিউ তলের উপর ওজন বল F1 লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। তাহলে পিকিউ তলের ক্ষেত্রফল কত? এই পিকিউ তলের এরিয়া কত? এই পিকিউ তলের এরিয়া এটা হচ্ছে এ মিটার স্কোয়ার। তাহলে পিকিউ তলের এরিয়া কত? এ মিটার স্কোয়ার। তাহলে এই পিকিউ তল দেখো এই তরলের উপরিপৃষ্ঠ থেকে, এই তরলের এই যে আমাদের যে পাত্র ছিল, এই পাত্রের উপরিপৃষ্ঠ থেকে এই পিকিউ তল পর্যন্ত উচ্চতা হচ্ছে H1। এই তরলের উপরিপৃষ্ঠ থেকে, তরলের পাত্রের উপরিপৃষ্ঠ থেকে এই পিকিউ তলের পর্যন্ত উচ্চতা হচ্ছে H1। উচ্চতা কত? H1। এবং এই পিকিউ তলের ক্ষেত্রফল কত? এ। তাহলে এই বরাবর লম্বভাবে যে তরলটুকু বল প্রয়োগ করতেছে, এই লম্বভাবে যে তরলটুকু বল প্রয়োগ করছে এখানে, তাহলে এই তলটার সারফেস কত? এই তলটার এরিয়াও এ মিটার স্কোয়ার। পিকিউ তলের ক্ষেত্রফল যেহেতু এ মিটার স্কোয়ার, তাহলে এই বরাবর যে তরলটুকু এখানে লম্বভাবে বল প্রয়োগ করছে তার ক্ষেত্রফল এ মিটার স্কোয়ার। তাহলে এখানে চাপের ডেফিনিশন অনুযায়ী আমরা চাপের ক্ষেত্রে শিখছি পি ইকুয়াল টু এফ বাই এ। আপাতত এটা F1 বললাম, এ ক্ষেত্রফলের উপর F1 পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, F1 পরিমাণ বল। এখন তোমরা জানো F ইকুয়াল টু কত? M1 ইন্টু জি বাই এ। M1 কার ভর? M1 হচ্ছে এই বরাবর যে তরলটুকু আছে, এই তরলটুকুর ভর হচ্ছে M1 কেজি। আর একটু আগে তোমরা ঘনত্ব পোর্শনে শিখে এসছো, ঘনত্ব অংশে শিখে এসছো রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে রো 1 ইকুয়াল টু M1 বাই V1। তাহলে তুমি এখানে বলতে পারবা রো ইকুয়াল টু M1 বাই V1, অতএব শুধুমাত্র M1 ইকুয়াল টু রো V1। তাহলে M1 ইকুয়াল টু রো V1। তাহলে এই M1 এর জায়গায় তুমি লিখে দেবে রো V1, রো V1 ইন্টু জি বাই এ। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা এই চাপটা কোন তলে নির্ণয় করতেছি? আমরা এই চাপটা পিকিউ তলে নির্ণয় করতেছি। তাহলে এখানে পি অফ পিকিউ, পিকিউ তলে চাপ এত, বা পি অফ পিকিউ ইকুয়াল টু, দেখো রোজ জায়গায় রো আছে, বাট আয়তন, এই আয়তনটা কার? এই যে V1, এই V1 আয়তন কার?
এই বরাবর যে তরলটুকু আছে এই তরলটুকুর আয়তন হচ্ছে V1, এই তরলের আয়তন। তাহলে V1 কি? এই বরাবর যে তরল আছে তরলের আয়তন। আমরা ধরে নিয়েছিলাম পানি, যদি পানি ধরি তাহলে এটাই পানির আয়তন। এই V1টা কার? এই অংশটুকুর আয়তন। তাহলে এটাই হচ্ছে তরল বা পানি, যেটা যার আয়তন এখানে হিসাব করতেছি। তাহলে V1 মানে এখানে দেখো এটা আয়তাকার শেপ বরাবর আছে না? তোমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেছে মনের মধ্যে, স্যার এইটুকু তরলই কেন বল প্রয়োগ করবে এখানে? এই বরাবর তো তরল আছে, এখানে তরল আছে, এখানে তরল আছে, এখানে তরল আছে, এরা তো পার্শ্ব চাপ দেয়। এই বরাবর যে তরল আছে এরা তো এই বরাবর বল প্রয়োগ করে, কিন্তু লম্বভাবে কেবলমাত্র এই তরলটুকুই এই পিকিউ তলের উপর বল প্রয়োগ করে। লম্বভাবে এই তরল ব্যতীত এরা কেউ লম্বভাবে বল প্রয়োগ করে না, এরা তির্যকভাবে বল প্রয়োগ করে। তাহলে তির্যকভাবে বল প্রয়োগ করলে সেটা চাপ হিসেবে পরিগণিত হয় না। তাহলে পিকিউ তলের চাপ হিসাব করতে গেলে লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। দ্যাটস ওয়াই শুধুমাত্র এই তরলটাই নেওয়া হচ্ছে। এই তরলটার আয়তন কত? V1। আর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সূত্র জানো, তোমরা এটা ভালোভাবে জানো, V = ক্ষেত্রফল গুণ উচ্চতা। ক্ষেত্রফলকে উচ্চতার সাথে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে ক্ষেত্রফলকে যদি উচ্চতার সাথে গুণ করি, একটু খেয়াল করবা, এখানে এরিয়া হচ্ছে a মিটার স্কয়ার, উচ্চতা হচ্ছে h1। তাহলে V1 = হচ্ছে a h1, এই জি জায়গায় আছে এবং এই a জায়গায় আছে। তাহলে a এবং a দুইটা a যদি কাটা যায়, এই a এবং এই a দুইটা a যদি কাটা যায়, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে অতএব P of PQ = a কাটা রো h1 × g/1। অর্থাৎ তুমি বলতে পারো P of PQ = h1 রো g। P of PQ = h1 রো g। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে চাপ তো PQ তলে না হয়ে RS তলে হতে পারে, তখন প্রেসার কিভাবে আসবে, কিভাবে নির্ণয় করতে হবে? এবার আমরা সেই বিষয়টা দেখব। RS তলে যদি চাপ নির্ণয় করতে হয়, অবশ্যই এই PQ তল এই মুখটা খোলা থাকতে হবে। অর্থাৎ তরল, এই যে তরলটুকু আছে এই তরলটা এই তল বরাবর নিচে পাত্রের তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারতে হবে। তরল যদি পাত্রের তলদেশে না পৌঁছায় তাহলে কোনো অবস্থাতেই তরল পাত্রের তলদেশে চাপ প্রয়োগ করতে পারবে না। তাহলে অবশ্যই এক্ষেত্রে পিকিউ তলে চাপ নির্ণয় করতে গেলে তরলকে অবশ্যই পিকিউ তল পর্যন্ত পৌঁছাতে হবে। অর্থাৎ পিকিউ এই উপরের প্রান্ত খোলা থাকতে হবে। এই উপরের প্রান্ত যদি খোলা থাকে তাহলে RS তল পর্যন্ত তরল পৌঁছাবে এবং এই তরলটা এই RS তলে F2 পরিমাণ বল প্রয়োগ করবে। RS তলের ক্ষেত্রফল কত? RS তলের ক্ষেত্রফল a। RS তলের ক্ষেত্রফল a মিটার স্কয়ার। এই RS তলে এই তরলটুকু তার ওজন বল F2 প্রয়োগ করছে। তাহলে এই বরাবর যে তরলটুকু আছে এই সম্পূর্ণ তরলটুকু RS তলে বল প্রয়োগ করবে লম্বভাবে। সেক্ষেত্রে এই উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল a মিটার স্কয়ার, যেহেতু RS তলের ক্ষেত্রফল কত? a মিটার স্কয়ার। এবং এই তরলের উপরিপৃষ্ঠ থেকে এই RS তল পর্যন্ত উচ্চতা হচ্ছে h2। তাহলে এক্ষেত্রে এই RS তলে চাপ P of RS, RS তলে চাপ P of RS = F/A, F2/A। এবার আমরা জানি F = mg, তাহলে m2g/A। আমরা কিন্তু আগেই শিখছি m = ρv। যদি ρ = m1/v1 এর পরিবর্তে আমরা যদি m2/v2 লিখি তাহলে m2 = ρv2। তাহলে m2 এর জায়গায় আমরা লিখতে পারি ρv2g/A। এবার দেখো আয়তন = ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে ক্ষেত্রফল তো a, ক্ষেত্রফল a, উচ্চতা কত? h2। তাহলে এখানে তুমি লিখতে পারবা আর পিকিউ তলে RS তলে চাপ রো AH2g/A। a এবং a কাটা, অতএব P of RS = H2 রো g। P of RS = H2 রো g, যেটা একটু আগে পিকিউ তলের জন্য নির্ণয় করেছিলাম। তাহলে একটু আগে পিকিউ তলের জন্য একই পরিমাণ চাপ, তাহলে পিকিউ তলের জন্য একই চাপ P of PQ আমরা করেছিলাম H1 রো g। তাহলে একটু ভালোভাবে খেয়াল করবা, এখানে কয়েকটা বিষয় এখানে লক্ষণীয়। পিকিউ তলে চাপ এটা, RS তলে চাপ এটা। তাহলে চাপের পরিবর্তন কি হয়েছে? শুধুমাত্র গভীরতার পরিবর্তন হয়েছে। একটু খেয়াল করো, ঘনত্ব রো এখানে কনস্ট্যান্ট মানে একই ঘনত্বের তরল ছিল। অভিকর্ষ ত্বরণ G এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক হিসেবে এরা আচরণ করছে, এদের মান স্থির। কনস্ট্যান্ট কাকে বলে জানো? যার মান পরিবর্তন হয় না। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি যেহেতু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর মান যেহেতু পরিবর্তন হয় না তাই একে কনস্ট্যান্ট বলা হয়। পদার্থের অভ্যন্তরের চাপ কয়টি বিষয়ের উপর নির্ভর করছে? প্রথমত এইচ, 1 নাম্বার গভীরতার উপর নির্ভর করে। তাহলে ওই স্থানের গভীরতা কত? 2 নাম্বার ঘনত্ব,
কোন তরল ব্যবহার করা হচ্ছে? তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। ঘনত্ব কার ঘনত্ব? তরলের ঘনত্ব। এটা অবশ্যই তরলের ঘনত্ব। এবং 3 নাম্বার, ওই স্থানের অভিকর্ষ স্তরের উপর নির্ভরশীল। যে স্থানে চাপ নির্ণয় করতেছি স্থানের অভিকর্ষ ত্বরণ। তরল পদার্থের অভ্যন্তরে চাপ 3টি বিষয়ের উপর নির্ভরশীল। P = H ρg, চাপ গভীরতার উপর নির্ভরশীল, চাপ ঘনত্বের উপর নির্ভরশীল, চাপ ওই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। তাহলে আমরা দেখতে পেলাম চাপ 3টি বিষয়ের উপর নির্ভরশীল। এখন আমরা প্রথম যেটা দেখব, এখানে আমরা দেখতেছি এটা গভীরতার উপর নির্ভরশীল। চাপ P = H, তাহলে P = H হলে রো এবং জি কনস্ট্যান্ট। তার মানে এইখানে অভিকর্ষ ত্বরণ সেম আছে এবং একই ঘনত্বের তরল ব্যবহার করা হচ্ছে। একই ঘনত্বের যদি তরল ব্যবহার করা হয়, দেখো H3 এইটার গভীরতা সব থেকে বেশি, H3, এরপরে H2 এবং সবশেষে কম গভীরতা হচ্ছে H1 এর। যেহেতু এর গভীরতা সব থেকে বেশি, তাহলে চাপ এখানে সব থেকে বেশি। যেহেতু এর গভীরতা সব থেকে কম, এ কারণে চাপ এখানে সব থেকে কম। চাইলেই তোমরা এই ব্যবহারিকটা করে দেখতে পারো। এখানে গভীরতা কম হওয়ায় চাপ কম থাকবে, অর্থাৎ তরল এভাবে এখান থেকে নিঃসরিত হবে। এর ভিতর থেকে যে তরলটা বের হবে সেই তরলটা এভাবে নিঃসরিত হবে। এখানে চাপটা থাকবে মাঝামাঝি, চাপটা থাকবে মাঝামাঝি, অর্থাৎ এখানে এভাবে করে নিঃসরিত হবে। তাহলে এখানে গভীরতা মাঝামাঝি, চাপ থাকবে মাঝামাঝি। এখানে চাপ থাকবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট হবে, কারণ এখানে গভীরতা সব থেকে কম। তাহলে এখানে তরল পদার্থ এভাবে করে নিঃসরিত হবে, কারণ এখানে গভীরতা সব থেকে কম, বেশি, চাপ সব থেকে বেশি। কারণ H P = H, গভীরতা এখানে বেশি, চাপ এখানে বেশি। তাহলে এখানে তোমাদেরকে বলতে হবে অতএব P3 > P2 > P1। চাপ শুধু গভীরতার উপর না, চাপ আরো একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে নির্দিষ্ট ঘনত্ব গভীরতায় তরল পদার্থের অভ্যন্তরে চাপ তার ঘনত্বের সমানুপাতিক। তাহলে এই পয়েন্টটা সুন্দরভাবে মাথায় লিখে রাখো, মাথায় ঢুকায় রাখো। নির্দিষ্ট গভীরতায়, নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্বের সমানুপাতিক। বিষয়টা যদি বাস্তবে বুঝে ওঠার চেষ্টা করি, সাপোজ মনে করো এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র। উভয় পাত্রে গভীরতা সেম। এই পাত্রে তোমরা রাখছো পানি, পানির ঘনত্ব কত? রো অফ ওয়াটার 1000 kg/m³। এই পাত্রে তোমরা রাখছো অন্য কোনো পদার্থ, যেমন পারদ বা মার্কারি। তাহলে পারদের ঘনত্ব কত? রো অফ Hg 13600 kg/m³। তাহলে যেহেতু এই পাত্রে ঘনত্ব বেশি, ফলে এখানে প্রেসার বেশি। এক্ষেত্রে তরল পানি এভাবে যদি বের হয়ে আসে, পানির উপরে চাপের কারণে পানি যদি এভাবে বের হয়, তাহলে পারদ এখান থেকে এভাবে করে নিঃসরিত হবে, অর্থাৎ পারদ হাই প্রেসারে এখান থেকে বের হয়ে যাবে। নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের ঘনত্বের সমানুপাতিক। দেখো P = H ρg, তাহলে P = ρ। যেহেতু রো অফ Hg > রো অফ ওয়াটার, ফলে P of Hg > P of ওয়াটার। মজার টপিক, মজার টপিক হচ্ছে আমরা কিন্তু প্রায় স্ট্র দিয়ে জুস গ্লাস থেকে টেনে খাই। কখনো চিন্তা করেছো সর্বোচ্চ কত লম্বা স্ট্র ব্যবহার করে তুমি জুস খেতে পারবে? যদি তুমি পানি খাও,
তুমি কি খাবে? পানি। তুমি সর্বোচ্চ কত লম্বা স্ট্র ব্যবহার করে পানি টেনে খেতে পারবে? এই দিয়ে একটা অনুধাবনমূলক প্রশ্ন বা একটা গাণিতিক সমস্যা বা একটা অবজেক্টিভ আসতেই পারে পরীক্ষায়, অনেক ক্ষেত্রেই আসে। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই কনসেপ্টের উপর একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই কোশ্চেনটা হচ্ছে সর্বোচ্চ কত লম্বা স্ট্র দিয়ে তুমি পানি টেনে উঠাতে পারবে। তাহলে পানির ঘনত্ব একটু খেয়াল করো, পানির ঘনত্ব রো অফ ওয়াটার, এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তুমি এটা কোন এককে লিখছো? তুমি এটা এসআই সিস্টেম ইন্টারন্যাশনাল এককে লিখছো। তাহলে তোমার এই এককে চাপ নিয়ে আসতে হবে পি। তাহলে প্রেসার কত? পি। দেখো প্রেসার 1 অ্যাটমসফিয়ার, এক বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু 76 সেন্টিমিটার পরক চাপ, 101,325 এত নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ 1,13,1,13,325 প্যাসকেল চাপ। এইটা হচ্ছে এসআই একক। তাহলে স্বাভাবিকভাবে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার চাপ। এই সিচুয়েশনে যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান যদি জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ কত লম্বা স্ট্র ব্যবহার করতে পারবে? তাহলে তুমি করবে অতএব এইচ ইকুয়াল টু পি বাই রো জি। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 101,325 নিউটন পার মিটার স্কয়ার বাই তোমার ঘনত্ব হচ্ছে 1000 গুণ জির মান হচ্ছে 9.8। তাহলে এখানে তোমার একক লেখার দরকার নেই, টোটাল মিলে এত মিটার। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করলে তুমি অ্যান্সার পাবে, এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবে 10.34 মিটার। 10.34 মিটার, এটা মানে প্রায় 3 তলা লম্বা, 3 তলা বিল্ডিং এর সমান লম্বা স্ট্র ব্যবহার করে তুমি পানি উপরে উঠাতে পারবে। তাহলে 3 তলা লম্বা স্ট্র ব্যবহার করে তুমি পানি খেতে পারবে। এখন পানির পরিবর্তে যদি জুস থাকে তাহলে ঘনত্ব কিন্তু চেঞ্জ হতে পারে। ঘনত্ব যদি 1000 পরিবর্তে 1500 কেজি পার মিটার কিউব হয়, তাহলে তোমাকে এখানে ঘনত্বের ভ্যালু চেঞ্জ করে 1500 লিখলেই তুমি নতুন ভ্যালু পাবে। এই কনসেপ্টটুকুর আলোকে একটা অবজেক্টিভ ভেরি অফেন পরীক্ষায় আসে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে দেখা হবে।